আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? কেউ যদি থাকেন প্লিজ একটু বলবেন, কারণ দেরি হয়ে গেল একটু। ফোনে সমস্যা হয়ে গেছিল, আমি কিছুতেই লাইভে ঢুকতে পারছিলাম না। সেই জন্য খুব সমস্যা হয়ে গেছিল। যদি কেউ থাকেন প্লিজ একটু জানাবেন। এখন এখানে কমেন্ট কোনো শোও করছে না, তো যাই হোক, আমি মোটামুটি শুরু করে দিই আজকের অনুষ্ঠান। যদি কেউ থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন। আমি আবার কমেন্টও শো মানে এখানে কোনো কমেন্টও শো করছে না, সেই জন্য বুঝতে পারছি না। যাই হোক, আমি অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অনেক দিন পর আমি আবার এই মনের খামের পত্রপাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, মানে আজকে লাইভটা করতে পারবো কি না সেটা খুব একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কারণ এখন ফেসবুক অনেক নতুন নতুন নিয়ম করেছে, আর অত জানিও না কিভাবে কি করতে হবে। যাই হোক, ভাই কৌশিক আমাকে একটু গাইড করলো বলে আমি ঢুকতে পারলাম। তাহলে ভীষণ মানে একটা খারাপ পজিশনে চলে যাচ্ছিল ব্যাপারটা, যে হয়তো আজকে প্রোগ্রামটা ক্যান্সেলই করতে হবে, পারবো না করতে। যাই হোক, আপনাদের সকলের শুভ কামনা, আন্তরিকতা, ঈশ্বরের আশীর্বাদ যে আমি, যাই হোক, ভাই কৌশিকের যেটুকু চেষ্টা, আমাকে যেটুকু গাইড করলো, সেই ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। যাই হোক, আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। মনের খামে প্রতিবারের মতো এবারেও একটি সুন্দর বিষয় চয়ন করেছে। অন্যান্য পর্বের বিষয়গুলি থেকে একটু নতুন, একটু আলাদা, একটু ব্যতিক্রমী। এবারের বিষয় অর্থাৎ মনের খামে নভেম্বর মাসের দ্বিতীয় পর্বের বিষয় রহস্য। নাকি সত্যিই আমার চোখের ভুল? এই বিষয়ে আমরা প্রতিবারের মতো এবারেও প্রচুর চিঠি পেয়েছি। আপনাদের পাঠানো ব্যক্তিগত অভিজ্ঞতা, অদ্ভুত মুহূর্ত, ব্যাখ্যাতীত ঘটনা বা কৌতূহল জাগানো গল্প দিয়ে সাজানো সেই সব পত্র, সেগুলি আজ এই পর্বে তুলে ধরা হবে। সেই সব অমূল্য পত্র পাঠ করে শোনাবো নিশ্চয়ই আজকের এই পত্রপাঠেরই তো অনুষ্ঠান। মনের খামে মানেই আমাদের পত্র লেখা আর পত্র পাঠের অনুষ্ঠান, তাই তো? যাই হোক, তো আজকের মনের খামে সান্ধ্যকালীন অনুষ্ঠানে এই পর্বের সঞ্চালনা ও পত্র পাঠে আছি কলকাতার বেহালা থেকে আমি, রত্না দত্ত। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। সাদর আমন্ত্রণ এই কারণে বলছি যে আপনারা না থাকলে এই পত্রপাঠ অনুষ্ঠানটা, কি বলবো, সাফল্যমণ্ডিত হবে না। যারা শুধু পত্র পাঠিয়েছেন তারা নয়, শ্রোতা হিসেবেও যারা আছেন তাদেরও তো একটা বড় অংশ থাকে এই অনুষ্ঠানে। শুধু পত্র পাঠ, যেমন আমি পত্র পাঠ করছি, আমারও একটা ভূমিকা থাকে। যারা পত্র লিখেছেন, আমার কণ্ঠে তাদের পত্রগুলো পাঠ করব, তাদেরও একটা ভূমিকা থাকে। আবার যারা শ্রোতা, তাদেরও একটা ভূমিকা থাকে। সব কিছু মিলিয়ে একটা অনুষ্ঠান সম্পূর্ণতা লাভ করে, তাই তো? তাই সকলের জন্য আমার রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিষয় ছিল রহস্য নাকি সত্যি আমার চোখের ভুল। যারা যারা চিঠি পাঠিয়েছেন এই বিষয়, তাদের নামগুলি আমি একবার ঘোষণা করে দিই। তাহলে
মোটামুটি আপনারা সবাই একটু নিশ্চিন্ত থাকবেন যে হ্যাঁ আমার পত্রটি পাঠ হবে। কারোর হয়তো আগে হবে, কারোর হয়তো পরে হবে। সুতরাং এই দোলাচলে থাকার থেকে মনে হয় নামটা ঘোষণা করে দিলে, নামগুলো ঘোষণা করে দিলেন, আপনারা একটু নিশ্চিন্ত মনে মন দিয়ে আপনাদের চিঠিগুলো শুনতে পাবেন, তাই তো? তাই আমি নামগুলো একবার ঘোষণা করে দিচ্ছি। নাসিমা বেগম বুলু, পিনাকি চরণ দে, স্বপন কুমার প্রামাণিক, সুব্রত সুন্দর জানা, সিস মোহাম্মদ শিশান, শান্তনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, ধীরেন্দ্রনাথ চৌধুরী, পায়েল বন্দ্যোপাধ্যায়, তপতী বিশ্বাস কর্মকার, কৃষ্ণা কর্মকার, ঝুম্পি সোম বটব্যাল, গৌতম পতি, বিমলেন্দু চক্রবর্তী, সোমনাথ চট্টোপাধ্যায়, সজল কর্মকার, নাজির হোসেন বিশ্বাস, অঞ্জলি ভট্টাচার্য, কাজল ভাদুরী, জাহানারা রহমান। আজকের বিষয় তো ঠিকই আছে, কিন্তু একটু শীত শীত পড়েছে তো। সবাইকার গায়ে নিশ্চয়ই সোয়েটার বেরিয়েছে। কোনো কোনো জায়গায় হয়তো কলকাতার থেকেও বেশি শীত অনুভব হচ্ছে। যে সময় যেটা সে সময় না হলে নিশ্চয়ই ভালো লাগে না, যে গরমের সময় গরম, শীতের সময় শীত, বর্ষার সময় বৃষ্টি, যে সময় যেটা সেটা হলে হয়তো মনে হয় আমাদের শরীরও প্রকৃতির সঙ্গে একটু মানিয়ে নিতে সক্ষম হয়, আর মানিয়ে নিতে না পারলেই তখন শরীর খারাপ হয়, তাই না? যাই হোক, তাই আজকের বিষয় বহির্ভূত একটি ছোট্ট কবিতা দিয়ে, যেহেতু শীতের আমেজ, আমি শুরু করছি আমার একটি স্বরচিত কবিতা দিয়ে। কবিতার নাম হচ্ছে শীতের অপেক্ষায়। হেমন্তের একটা আলাদা ঘ্রাণ আছে, ছাতিমের গন্ধ, বাতাসে শীত শীত ভাব, একটু একটু করে ঘাসেদের শিশিরে ভেজা, শিশিরে সিক্ত হওয়া, ফোঁটা ফোঁটা সোনালি জলবিন্দুর হঠাৎ ভোরের আলোয় অদৃশ্য হওয়া, কোনো কোনো স্নিগ্ধ সকালের হঠাৎ হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে যাওয়া, ধূসর হয়ে যাওয়া প্রকৃতি, কিংবা পুরনো মরচে ধরা টিনের চালে টিপটিপ বৃষ্টির শব্দ, একাকী নির্জনতাকে ছুঁয়ে আবারও মিলিয়ে যাওয়া, বড্ড বড্ড চেনা ছন্দে কাজল কালো মেঘের ডাকে ঝাপসা প্রকৃতি হঠাৎ শীতের পরশ নিয়ে আসে অজান্তেই। শিহরণের দোলা লেগে যায় শরীরের প্রতিটি ভাঁজে, প্রতিটি খাঁজে, চামড়ার পরতে পরতে। তারপর একসময় শীতের ওম মেখে, দুপুর রোদে পিঠ সেঁকে, উল কাটা সোয়েটার বোনা, একার নিচ থেকে ছাদের ওকার নিশে ছুটে চলে মা মাসিদের একটানা গল্প গুজব, ঠিক যেন কোনো এক সরীসৃপের মতো। রাতের অন্ধকারে প্রান্তিক মানুষগুলোর কাগজ কাঠকুটো জ্বলা আগুন পোহানো, অথবা শিউলিদের খেজুর রস সংগ্রহের তৎপরতা, আর জিরান কাঠের জালে মিষ্টি গুড়ের সুবাস, আমলকি কিংবা কমলা লেবুর কোয়া, খেজুর গুড়, লেপ, কাঁথা, কম্বল, কিংবা মেলা উৎসবের সাথে নতুন গুড়ের গন্ধ মাখা পিঠে পুলি পায়েস, ঘরে ঘরে মম করবে নবান্নের ঘ্রাণ, কৃষকদের ঠোঁটের কোণে চিকচিক করবে হেমন্তের ধানের সোনা রঙের আভা, ধুলো ওড়া আস্তরণে পাতা ঝরা আগমনী কুয়াশা নিয়ে মাঠ ঘাট শস্য শ্যামলা সোনালি ফসলে। হৈমন্তী গান ধরে ধূসর নীল আকাশে কাক ভেজা বৃষ্টির টানে। সময় কেটে যায়, হেমন্ত ঋতুর কোলে ঘুমিয়ে প্রকৃতিতে, তবুও শীত আসে, শীত আসে, শীত যায়। শুধু কত গল্পেরা, কত মুহূর্তেরা নীরবে থাকে, আরো আরো গল্পের অপেক্ষায় অনন্তকাল ধরে। আপনারা হয়তো রেগে যাচ্ছেন যে বিষয় বহির্ভূত একটা কবিতা পাঠ করলাম। একটু মনে হলো যে শীত তো পড়েই গেছে, শীত তো এসেই গেছে, একটা শীতের কবিতা দিয়ে শুরু করি। যাই হোক, এবার আমি আপনাদের চিঠি পাঠিয়েই কিন্তু ফিরে আসব। মাঝে মাঝে হয়তো একটু একটু অন্য রকম বিষয় নিয়ে একটু আলোচনা করব, একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসা, এই হচ্ছে। যাই হোক, আমি
শুরু করব। আর প্রথমেই বলি, মনের খামে অনুষ্ঠানটির পরিকল্পনা, বাস্তবায়ন, বিষয় নির্বাচনে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের কর্ণধার কৌশিক রায়। গ্রুপ পরিচালনায় আছেন দেবোত্তম গোস্বামী, নাসিমা বেগম, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শুভদীপ লায়েক, শেখ আব্দুল মান্নান সহ অনেক অনেক গুণীজন। বাংলাদেশ থেকেও আমাদের সঙ্গে আছেন রিফাত জামিল, ইউসুফ জাই ও নূর আলম, যাদের সক্রিয় উপস্থিতি আমাদের পরিবারকে করে তুলেছে আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত। এছাড়াও রয়েছেন আমাদের অমূল্য সম্পদ অঞ্জলি ভট্টাচার্য দিদি, সান্ত্বনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, শীষ মোহাম্মদ শিশান সহ আরও বহু বহু শ্রদ্ধেয় প্রিয়জন। যাদের নাম আমি বললাম তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এনারা না থাকলে এই পরিবারটিকে কি বলবো, বাস্তবায়ন বা একটা রূপ দেওয়া, মানে সার্বিক রূপ দেওয়াটা হয়তো সম্ভব নয়। কারোর পক্ষেই, একার পক্ষে কখনোই কোনো কাজের সাফল্য পাওয়া যায় না। কেউ একজন হয়তো সাফল্য পায়, কিন্তু তার পিছনে থাকে অনেকের কর্মকাণ্ড, অনেকের শুভেচ্ছা, অনেকের সহযোগিতা। তবেই একটা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয় বা সাফল্য লাভ করে। কোনো ব্যক্তি বা কোনো মহান ব্যক্তি আজকে হয়তো তার প্রচুর নাম ডাক, কিন্তু একটা সময় সেই নাম ডাকটা তাকে অর্জন করার জন্য, তার খ্যাতি অর্জন করার জন্য তার পিছনে বা তার সঙ্গে যারা ছিলেন তাদের নামটা কিন্তু আড়ালেই থেকে যায়। কেউ হয়তো সেই কৃতজ্ঞতা সহকারে বা কৃতজ্ঞতা বোধ যার থাকে, তারাই হয়তো তাদের স্বীকৃতি দেয়। কিন্তু অনেকেই সাফল্য বা সাফল্যের চূড়ায় ওঠার পর সেই পিছনের মানুষগুলোকে স্বীকৃতি দিতে ভুলে যায়। তো এই যে পরিবারটি মেন কর্ণধার বা প্রধান কর্ণধার কৌশিক রায়, তার পিছনে যাদের অগ্রণী ভূমিকা আছে তাদের নামগুলো একবার না বললেই নয়, তাই না? তাদের সহযোগিতায় এগিয়ে চলেছে এই পরিবার। যাই হোক, সকলের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। কারণ এই যে আমিও আজকে এখানে এসেছি কৌশিক রায়ের হাত ধরে, এবং যাদের নিরলস প্রচেষ্টায়, এই যে প্রত্যেক দিন আমাকে চিঠিগুলো পাঠিয়ে যাচ্ছেন দেবোত্তম গোস্বামী, উনিও, তারপরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন প্রত্যেকের ছোটোখাটো আদর আবদার যেগুলো সবাই মেটাচ্ছে, তাদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন, তাই না? যাই হোক, আমি এবার মেন পত্রপাঠ অনুষ্ঠানে ফিরে আসছি। প্রথমেই পাঠ করব, যার চিঠি দিয়ে শুরু করব তিনি হচ্ছেন, জাস্ট এক মিনিট, আমি একটু বার করি চিঠিগুলো। হ্যাঁ, প্রথমেই যার চিঠি দিয়ে শুরু করব, আমাদের সকলের খুব আদরের দিদি। উনি সবসময় অ্যাক্টিভ থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি তো থাকতেই পারি না, কিন্তু নাসিমা দিদি একদম মানে একজন অ্যাক্টিভ মেম্বার আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
তার চিঠি দিয়েই আমি আজকে শুরু করব। নাসিমা বেগম বুলু চিঠিটি পাঠিয়েছেন পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। প্রিয় মনের খামে, তোমার এবারের বিষয় রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল। অনেক দিন আগের কথা, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। প্রচণ্ড শীত পড়েছে, চারিদিকে ঘন কুয়াশা। আমার এক কাকা খুব ভোরে উঠে কাজে যাচ্ছে। এমন সময় দেখে দূরে ঠাকুরের বেদির ওপর সাদা পুঁটলির মতো কি পড়ে আছে, আর তার পাশে একটা কুকুর যেন পুঁটলিটা পাহারা দিচ্ছে। কাকা ভাবে কিছু, রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল। একটু ভেবে ভয় ভয়ে ধীর পায়ে বেদিটার কাছে গেল। আস্তে আস্তে কাপড়ের টুকরো খুলে দেখে একটা সদ্যজাত শিশুকন্যা। কোনো পাষাণ মা শিশুটিকে ফেলে গেছে। কাকা বাচ্চাটিকে কোলে নিয়ে বাড়িতে আসে। কাকিমাকে বলে, এ নাও আমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে। কাকার 2 ছেলের সাথে মেয়েটি মানুষ হলো, স্কুলে পড়াশোনা করলো। 2 ভাইয়ের আদরের বোন। এখন মেয়েটি শ্বশুর বাড়িতে। পিঠে পুলির শুভেচ্ছা দিয়ে চিঠিটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড থেকে। কত সুন্দর একটি চিঠি, ছোট্ট চিঠি কিন্তু কত সুন্দর। রহস্য মানে কি শুধু আমরা ভয় পাই এমন কোনো রহস্য? রহস্য মানে অনেক কিছু হয়। যেমন রহস্য নাকি সত্যি আমার চোখের ভুল, সত্যি এটি একটি রহস্যময় পরিস্থিতি বা আপনার চোখের ভুল, উভয়ই হতে পারে। কোনো কিছু রহস্যজনক মনে হলে প্রথমে এটি আপনার চোখের ভুল কিনা তা পরীক্ষা করে দেখুন। কারণ অনেক সময় ভুল ধারণা, ভুল দেখা বা অন্য কোনো শারীরিক কারণে এমনটা হতে পারে। অন্যদিকে যদি একাধিক ব্যক্তি এই জিনিসটি দেখেন এবং এটি ব্যাখ্যা করা কঠিন হয়, তাহলে সেটি একটি সত্যিকারের রহস্য হতে পারে। যদি কিছু এমনভাবে ঘটে যা কোনো স্বাভাবিক নিয়মে ব্যাখ্যা করা যায় না, তাহলে তা রহস্য হতে পারে। আবার যদি এমন কোনো প্রমাণ থাকে যা কোনো কিছুকে সত্যিই রহস্যময় করে তোলে, তবে তা চোখের ভুল নাও হতে পারে। তাই রহস্য কথাটা অনেক কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা কোনো কিছু বুঝতে পারছি না, কোনো কিছু ভাবতে পেরেছি, কিন্তু সেটাকে ঠিক দেখতে পাচ্ছি না, অথচ অনুভব করতে পারছি, সেটাও রহস্য, তাই না? যাই হোক, আমি এর পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। রহস্য চোখের ভুল নয়, মনেরও ভুল। অধিকাংশ রহস্যই যুগে যুগে অপ্রকাশিত। রহস্য আতঙ্কের আঁতুড় ঘর। আতঙ্ক খুবই সংক্রামক, দ্রুত ছড়ায়। বুদ্ধিমত্তার বাল্বের ফিলামেন্ট কেটে যায়। সবকিছুতেই রহস্য ভাবে। যারা বিজ্ঞান সচেতন, বৈজ্ঞানিক যুক্তিবাদী, তাদের কাছে রহস্য সহজেই ধরা দেয়। রহস্যের প্রকৃতি ধীরে ধীরে উন্মোচিত হয়। রহস্য উন্মোচিতের প্রয়াস অভ্যাসের হয়। বাবা ও মায়ের মুখে শোনা, পাড়ার বদমাইশদের আচরণে ক্ষুব্ধ বাবা মাকে পাড়া থেকে বসবাস হঠাতে বাড়িতে ভৌতিক অত্যাচার স্বরূপ প্রত্যেক সন্ধ্যায় একাধিক ঢিল নিক্ষেপ। প্রথমে অপ্রত্যাশিত ঘটনায় কিং কর্তব্য বিমূঢ়। বেশ কয়েকদিন সহ্য করার পর বিকেলে ছাদে উঠে আশেপাশের বাড়িতেই মাঝে মধ্যেই একাধিক ছোট্ট ঢিল নিক্ষেপ করেন বাবা। ওষুধ ধরে। প্রত্যেকেই সন্ধ্যার আগে ছাদে উঠে পাহারার ফলে আমাদের বাড়ির ঢিল পড়া একেবারে বন্ধ। কেল্লাফতে। নমস্কার জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান 713130। এইরকম ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে, যেগুলোর হয়তো আমরা কোনো সমাধান করতে পারি না বা এর আসল কারণ আমরা জানতে পারি না, কিন্তু ঘটনাগুলো ঘটছে। ঘটনাগুলো কে ঘটাচ্ছে বা কারা এর সঙ্গে যুক্ত বা এর কোনো অভিসন্ধি আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা, সেগুলো হয়তো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। কিন্তু কেউ এই
ছোটোখাটো এই যে ঢিল ছোড়ার ব্যাপারটা, এইরকম অনেক কিছুই কেউ মজা করে কাউকে বিরক্ত করার জন্য বা কারোর ওপর রাগ আছে, তাকে আরও মানে কি বলবো, উম, ব্যতিব্যস্ত করে তোলার জন্য বা তাকে জ্বালাতন করার জন্য এসব ছোটোখাটো মজাগুলো করে থাকে। বেশিরভাগ হতো তখনকার দিনে পাড়ার ছেলেরা। মনে করুন আপনি কোনো পুজোর চাঁদা দিতে চাননি, সবাই বেশি চাঁদা দিয়েছে, আপনি হয়তো একটু কম চাঁদা দিয়েছেন, তো আপনার ওপর রাগটা থেকে গেল পাড়ার ছেলেদের। তখন পাড়ার ছেলেরা এই রকম ধরনের উৎপাত, ছোটোখাটো উৎপাত করত, যে আপনাকে কোনো রকমভাবে জ্বালাতন করা, যাতে আপনি বিরক্ত হন। বিরক্ত হয়ে আপনি হয়তো একটা নালিশ করলেন বা আপনি হয়তো তাদের সঙ্গে ঝগড়া করলেন। মানে এইগুলো করে হয়তো কেউ মজা পেত, কেউ বা হয়তো নিজের গায়ে জ্বালা মেটানোর জন্য বা কোনো কথা বা কোনো কথা কাটাকাটি প্রতিশোধ নেবার জন্য এই ধরনের ছোটোখাটো জ্বালাতন করত, উপদ্রব করত। তো সেগুলো প্রথমে আমরা হয়তো ভাবতাম একটা রহস্য, কাউকে চোখে দেখতে পাচ্ছি না, কে করছে, ভূত, চোর, ডাকাত, এই সমস্ত ভাবতাম। কিন্তু পরে দেখতাম যে না, এটা কোনো ভূতের কাজ নয়, এটা চোরের কাজ নয়, এটা ডাকাতের কাজ না, এটা হচ্ছে আমাদের পাড়ার ছেলেদেরই একটা উপদ্রব করার মতো মানসিকতা। তাই রহস্য, আমরা অনেক কিছু ভেবে থাকি, কিন্তু রহস্য যে সবসময় রহস্যজনক হয় তা নয়। ইচ্ছাকৃত ব্যাপারকেও আমরা রহস্য মনে করি, তাই না? যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেটাকেই তো রহস্য মনে হয়। আমরা যাকে দেখতে পাই, যে ঘটনাটিকে আমরা চোখের সামনে দেখতে পাই, সেটা কখনোই রহস্য মনে হয় না। কিন্তু হ্যাঁ, হয়তো অনেক সময় হয় কোনো ঘটনা আমি চোখের সামনে দেখছি, কিন্তু ঘটনাটা ঘটালো কে, মানে এমন কিছু ভৌতিক ব্যাপার থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তো সেটাকে নিশ্চয়ই আমরা রহস্য মনে করি, তাই না? আমি পরের একটি ঘটনায় আসছি, আমার ছেলেবেলার একটি ঘটনা। দেখুন তো, বা আপনারা শুনে বলবেন তো যে সত্যি কি এটা রহস্যজনক কি না। আমি কয়েকটা চিঠি পাঠ করে নিয়ে তারপর আমি আপনাদেরকে বলবো আমার একটি অভিজ্ঞতার কথা। এর পরের চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, গ্রাম ও ডাক হানুভূয়া, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721625 থেকে। সুচরিতেষু মনের খামে হেমন্তের রঙ্গালয়ে তৃতীয় অঙ্কে পৌঁছে রহস্য এর কুহেলিকা উদ্ঘাটনে আপনার আসরে উপস্থিতি ব্যঞ্জনাময়। তো আমার অনেক চোখের ভুলের গা শিশিরানি থেকে একটি আমার স্মৃতিপটে এখনো জলজল করে, সেইটি উল্লেখ করছি। গ্রামগঞ্জের আলো আঁধারি ঝোপঝাড়ময় এঁদো গলি জুড়ে যে ভূত পেত্নীর ভয় ছিল, সে সময়ের প্রেক্ষাপটে চিকিৎসক জীবনের প্রথমের দিকে একদিনের কাহিনী হলো, এক বধূর গর্ভযন্ত্রণায় প্রসব করানোর ডাক পেলাম। শ্রাবণ রাত্রির মধ্যযামে যেতে গিয়ে দেখলাম সাদা শাড়ি মোড়া পরপর 5 মোড়ে 5 পেত্নীর ত্রস্ত পদে যাত্রা। ভীতিময় পরিবেশে এভাবে এগিয়ে ওর বাড়িতে পৌঁছে হ্যারিকেন জ্বলা প্রায়ান্ধকার ঘরে পৌঁছে দেখি, এ কি, সেই পেত্নীরাই। সংবিত ফিরতে বুঝলাম প্রসব যন্ত্রণার খবর পেয়ে হিতৈষী বিধবা বুড়িরাই উপস্থিত ওর বাড়িতে, যাদের মোড়ে মোড়ে পেরোতে দেখেছি পেত্নীর আদলে আপাদ মস্তক সাদা শাড়ি মোড়া অবস্থায়। চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, হানুভূয়া, পূর্ব মেদিনীপুর থেকে। ভূতের গল্প অনেক শোনা যায়, হয়তো কেউ কেউ সত্যি হয়তো ভূত দেখেছেন, কিন্তু মানে আমি এখনো পর্যন্ত জানি না যে ভূত বলে কেউ আছে। ছোটবেলায় অনেক ভূতের ভয় দেখানো হয়েছে আমাদেরকে, খাবো না বললেই বলতো ভূত এসে গায়ে মানে চড়ে বসবে, মাথায় চড়বে। আমরা ছাদে কিছু আওয়াজ হলেই বলতো এটা ভূত এসেছে। মানে ছোটবেলায় তো আমাদের মস্তিষ্ক তো উর্বর হয় না, অনুর্বরই থাকে, তো আমাদেরকে যা বোঝানো হতো তাই বুঝতাম। সত্যি কি ভূত আছে জানি না, মানে এখনো পর্যন্ত তো ভূতের দেখা পাইনি। তো
বলতে পারবো না। আপনারা কেউ যদি দেখে থাকেন, হয়তো সত্যিই দেখেছেন, বা ওই যে রহস্য নাকি চোখের ভুল, তো সেটাও হয়তো হতে পারে। কিন্তু ভূত বলে কিছু আছে বলে তো মনে হয় না। তবুও দেখবেন একটা ছমছমে রাস্তায়, নির্জন রাস্তায় আপনি হাঁটছেন, অন্ধকার রাস্তায় আপনি হাঁটছেন, তখন যেন মনে হয় পিছনে যেন কেউ আছে। উম, যে কি জানি কিরম একটা গা ছমছম লাগে, তাই না? আহ, ওই মনে হয় ভূতের ভয়। এখন তো আবার ভূতের ভয় অতটা মনে হয় না, এখন ওই বদমাস আহ, লোকেদের উপদ্রব, আহ, এগুলোরই ভয় লাগে। ভূত হয়তো আপনার ক্ষতি করবে না, কিন্তু এরা আপনার ক্ষতি করবে। তো এরা ভূতরূপী মানুষ। আহ, এরা এরা মানে এদের এদের কাছ থেকে আমরা সাবধান হই, কিন্তু ভূতেদের থেকেও এরা বোধহয় বেশি ডেঞ্জারাস, তাই না? তাই এখনো গা ছমছম করে, কিন্তু ভূতের ভয় নয়। এখন ওই রাস্তায় চলাফেরা যে মানুষগুলোকে আপনি দেখছেন, সেই নিত্য চলাফেরা মানুষগুলোর থেকেই আপনার ভয় লাগবে, যে যাকে আপনি বিশ্বাস করেছেন সেই কি বিশ্বাসের মর্যাদা দেবে না। জানি না, এখন যা পরিস্থিতি চলছে রাস্তাঘাটে বেশি রাত্রে চলাফেরা করাটাই বোধহয় বিপজ্জনক। আমরা কেউ সেফ নই, তাই ভূতেরা বোধহয় ক্ষতি করে না, যে ক্ষতি এখন মানে জলজ্যান্ত মানুষরা করছে। যাই হোক, পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটি পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, এবং সূচক 743357 থেকে। দোতলায় ল্যাবরেটরি, পাশে একটি রুমে থাকেন দুজন শিক্ষক মহাশয়। দোতলায় ওঠার মুখে গ্রিল দেওয়া। একদিন ল্যাবরেটরিতে কাজ করতে করতে প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। রুমের দরজা খোলা ছিল হাট করে। হঠাৎ আমার কানে একটি অস্বাভাবিক শব্দ এলো। তাকিয়ে দেখি দরজাটা বন্ধ হয়ে গেছে। অনেক ডাকাডাকিতে একজন স্যার এসে দরজা খুললেন। তিনি ঘুমোচ্ছিলেন, আর একজন স্যার তখনও ঘুমাচ্ছেন। দোতলায় আর কেউ নেই, নিচে যাওয়া বা আসার দরজা আটকানো। তাহলে দরজাটা বন্ধ করলো কে? শুনেছি বেশ কয়েক বছর আগে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অ্যাসিড গায়ে পড়ে ওখানে একটি ছেলে মারা গিয়েছিল। তার অশরীরী আত্মা এখনো নাকি সেখানে ঘুরে বেড়ায়। সেই তথ্য কতটা সত্য সে ব্যাপারে আমার সন্দেহ থাকলেও দরজা বন্ধ হওয়ার ব্যাখ্যাটা আজও আমার কাছে অজানা। চিঠিটি পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, সূচক 743357 থেকে। এই যে সুব্রত সুন্দর জানা মহাশয় চিঠিটি লিখেছেন যে দরজাটা বন্ধ করলো কে। সত্যি ভাবার বিষয় যে দরজাটা বন্ধ করলো কে। এমনও হতে পারে হাওয়াই দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু সেখানে হয়তো সেই সময় হাওয়া চলছিলই না। সত্যিই দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কে করলো? হয়তো সত্যি এখানে কোনো ভৌতিক ব্যাপার থাকতেই পারে, কিন্তু ওই যে আমরা ভৌতিক ব্যাপার মনে করলেও কাউকে তো সশরীরে চোখে দেখতে পাই না, কিন্তু মনের একটা কোণায় যেন মনে হয় ভূত বলে কেউ আছে। আমরা মেনেও নিই, আমরা সবাই মানি। আমিও যদি এখন কেউ যদি বলে ছাদে রাত্রিরে একা যাও, দেখবেন আপনি যেতে পারবেন না, আপনার যেন কেমন গা ছমছম করবে, হয় না? ওই যে ছেলেবেলা থেকে ভূত ভূত বলে একটা জিনিস আমরা জেনে এসেছি, তো মনে হয় যে ছাদে উঠলেই যেন একা যাব না বাবা, ছাদে একা যাব না, কেমন যেন গা ছমছম করে। সেই না, সেই একটা মনের মধ্যে কিছু জিনিস যেন থেকেই যায়, যাকে মেনে নিতে হয়। মেনে নিয়েওছি, সেই ছোটবেলা থেকেই যেভাবে আমরা ভূতের গল্প শুনে বড় হয়েছি, সেই ভূত শব্দটার সঙ্গে যেন আমরা চিরপরিচিত, তাকে অস্বীকার করা যায় না।
ভূত বলে হয়তো কিছু নেই, কিন্তু ওই যে মনের কোনায় একটা জায়গা করে নিয়েছে ভূত শব্দটা, সেটা থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। আজকালকার বাচ্চারা হয়তো ভূত শব্দটার সঙ্গে হয়তো পরিচিত নয়। তারা দেখবেন আপনি হয়তো যেতে পারছেন না কোনো অন্ধকার জায়গায়, তারা কিন্তু খুব সহজেই সেখানে চলে যায়। তাদেরকে আমরা বারণ করি, যাস না যাস না, ওখানে ভূত আছে। আমরা তাকে বলে দিই, ভূত শব্দটা দিয়ে তাকে মানা করি, যাস না। হয়তো সেখানে সাপখোপ থাকতে পারে, হয়তো ওই ওই যে সাপের ভয় থাকতে পারে, বা গর্ত খানাখন্দ থাকতে পারে, পড়ে যাবি, সেটা কিন্তু আমরা বলি না, জোরে যাস না যাস না, ওখানে কিন্তু ভূত আছে, ভূত ধরে নিয়ে যাবে। এই কথাটাই আমাদের আগে মনে আসে। যাই হোক, যেহেতু আজকে রহস্যজনক একটি ব্যাপার নিয়ে আমাদের চিঠি, তো সেই চিঠি পাঠেই আমি চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমি একটা কবিতা, স্বরচিত কবিতা আপনাদের সামনে পাঠ করছি। দেখুন তো আপনাদের মনে হয় কি না যে রহস্য নাকি সত্যি মনের ভুল। আমি চেষ্টা করেছি লিখতে। আমার কবিতার নাম খাম। যেহেতু মনের খামে অনুষ্ঠান, সেই জন্য আমি খাম দিয়েই আমার কবিতার নাম, শিরোনাম নির্বাচন করেছি। অনেক দিন পর খামে ভরা একটা চিঠি এলো। প্রেরকের নামের জায়গায় তোমার নামটি ছিল। হঠাৎ মনে এলো শিহরণ। এ কি রহস্য নাকি সত্যি, না মনের ভুল? চোখ কচলে ভ্রু কুচকে নিজের গায়ে নিজেই একটু চিমটি কেটে আবার নামটা ভালো করে পড়লাম। না, কোনো রহস্য নয়, কোনো ভুলও নয়। এই যে আমার পরম প্রাপ্তি, কতদিন আগে লেখা, সেসব লক্ষ্য করিনি আর। শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। খামে প্রেরকের নামটা যে তোমার। তুমি যে ছিলে আমার জীবন মরণ, আমার ইহকাল পরকাল। তুমি যে আমার একান্ত আপন, আজ তুমি করে দিয়েছ যে পর। তেমনি পড়ে আছে তোমার সাজানো সেই ঘর, সেই সাজানো ফুলের বাগান। হাত আমার কাঁপছিল, চোখেও জল এসেছিল। সুদৃশ্য খামে ভরা চিঠির প্রেরক যে তুমি, খুলতে গিয়েও পারিনি খুলতে তোমার পাঠানো সে খাম। জানিয়েছিলে তুমি ছেড়ে যেতে চাও চলে। মুহূর্তে আমার স্বপ্নে সাজানো ঘর ভেঙে হলো চুরমার। বালি দিয়ে বানানো সে ঘর চোরাবালিতেই ডুবে গেল নিজের অজান্তেই। মনে পড়েছিল অতীতের সব স্মৃতি, কত কথা, কত খুনসুটি। অব্যক্ত মনের কথারাও ভিড় করছিল মন খারাপের দেওয়ালে। খামে তখনও লেগেছিল তোমার হাতের সেই ছোঁয়া, তোমার হাতের সুবাস। সেই আবেশেই মগ্ন এখন। থাকতে দিও আমায় আমার মতন, পেতে দিও অলিখিত পাওয়ার এতটুকুই নির্যাস। যাই হোক, এবার আমি পরের চিঠিতে চলে আসছি। আমি পড়লাম সম্ভবত সুব্রত সুন্দর জানার চিঠি, তাই তো? আমি একটু দেখে নিই। হ্যাঁ, সুব্রত সুন্দর জানার চিঠি পড়লাম। আমি এখানে আসলে কারোর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, সেই জন্য সবাই আছেন কি না, কমেন্ট করছেন কি না, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি পরবর্তীতে কমেন্ট দেখব। এখন ফেসবুকের অনেক কিছু নিয়ম হয়ে গেছে, সেই জন্য অনেক সময় কমেন্ট শো করছে না। আমি পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। এরপরে ওই চিঠিটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। প্রিয় মনের খাম, নভেম্বর মাসে দ্বিতীয় পক্ষের বিষয় দিয়েছে রহস্য না আমাদের চোখের ভুল। স্কুল থেকে বেরোতে দেরি হয়ে গেল। যখন জঙ্গিপুর ফেরিঘাটে এলাম তখন সূর্য ডুবে গেছে, ইলেকট্রিকের আলো জ্বলে গেছে, লাস্ট বাস চলে গেছে। ফিরতে হবে, রাস্তাঘাট ভালো নয়, প্রায়ই চুরি ছিনতাই হয়। সেদিন আবার বেতন হয়েছে, টাকাটা সবজির ব্যাগে ভরে দিলাম। যা থাকে কপালে বলে সাইকেলে চাপলাম। লম্বা একটা গ্রাম,
পথের দুধারে চলেছি, সাইকেলে যেতে হবে 11 কিলোমিটার। এবার ফাঁকা মাঠ, দু একটা গাছ, ফাঁকা রাস্তা, একটা আম গাছ। আম গাছের তলায় ওরা কারা? বাবারে, ভয় লাগে। ছিনতাইকারীরা নয় তো? সাইকেল আস্তে আস্তে প্যাডেল করি। লোক তো মনে হচ্ছে না। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে। কাছে এসে দেখি একটা গরু সাদা রঙের। কতগুলো লোক হই হই করতে আসছে। এসে বলল, মামা, দেরি এত? যাক, রহস্য কোনো কিছুই নয়, সবই চোখের ভুল। চিঠিটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। এই যে মনের ভুলে কত কিছুই রহস্যজনক মনে হয়, তাই না? আপনারা বেশ লিখেছেন কিন্তু চিঠিগুলো। যে যা নিজের অভিজ্ঞতা, গল্প সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। আপনাদের শব্দ চয়ন এত সুন্দর, সেই শব্দ চয়ন দিয়েই আপনারা শব্দ চয়ন করে সুন্দরভাবে আপনাদের কলমের আঁচড়ে ফুটে উঠেছে এবারের বিষয়টি। অনেক অনেক ধন্যবাদ যাদের চিঠি পাঠ করলাম। পরবর্তীতে আরও আছে, আমি তাদের চিঠি এক এক করে পাঠ করে শোনাচ্ছি। আজকে আমি প্রথমেই আপনাদের সকলের নাম বলে দিয়েছি বলে আপনারা একটু নিশ্চিন্ত হয়ে বসে আছেন যে কখন আমার চিঠিটা এবার পাঠ হবে। যাই হোক, এর পরের চিঠিটি পাঠিয়েছেন শান্তনা ব্যানার্জি। এই বিষয়টি দেখেই আমার বাপের বাড়ির একটি বহুদিন আগের ঘটনা মনে পড়ে গেল। তখন আমি ইউনিভার্সিটির ছাত্রী, বিয়েও হয়ে গিয়েছে। পরীক্ষার আগে বাপের বাড়িতে এসেছি এখান থেকেই পরীক্ষা দেব বলে। ঠিক গোধূলি বেলায় হঠাৎ মনে পড়ল, এই রে, কিছু জামা কাপড় ভিজিয়ে রাখা আছে, কাচা হয়নি। বোনকে নিয়ে বাড়ির পিছনের পুকুর ঘাটে চলে গেলাম তাড়াতাড়ি কেচে নেব বলে। এটা ওটা কথা বলতে বলতে কাচা হয়ে গেল। দেখি ঘাটের উল্টো দিকে কোমরদের গোয়ালের পাশে একটি বউ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা। সন্ধে নামবো নামবো করছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। বললাম, কে গো, মণি কাকিমা নাকি? কোনো সাড়া নেই, সেই স্থির মূর্তি। এবার ভয় পেয়ে, ওরে বাবারে, কে রে বলেই দুই বোন দেছুট। আমাদের বাড়ির কিষান কালাদা একটা হারিকেন নিয়ে ঘাটের দিকেই আসছিল। ওকে দেখেই আবার সাহস করে পিছন পিছন ঘাটে এলাম। দেখি নেই, কেউ নেই। কুমোর বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল মণি কাকিমা ঘাটে আসবে কি করে, সে তো বাপের বাড়ি গেছে। তাহলে ও কে দাঁড়িয়েছিল? আজও সেটা রহস্যই থেকে গেছে। চিঠিটি পাঠিয়েছেন শান্তনা ব্যানার্জি, রাজারহাট, নিউ টাউন, গোপালপুর, কলকাতা 136 থেকে। এইরকম ঘটনার সম্মুখীন অনেকেই হয়েছেন, যেমন এই যে শান্তনা ব্যানার্জি দিদি এই চিঠিটি পাঠিয়েছেন। সব কি আর মনের ভুল হয়? নিশ্চয়ই হয় না। চোখের ভুলও সব হয় না। কিছু কিছু নিশ্চয়ই থাকে, তা যেগুলো নিজে দেখলেও অন্যকে বললে তারা হয়তো বিশ্বাস করে না যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। যেমন ওই যে বললাম, আমার একটি ঘটনা আমি বলবো। ছোটবেলায় আপনারা অনেকে হয়তো শুনেছেন নিশি ডাকা ব্যাপারটা। নিশি ডাকে, তো এই নিশি ডাকে ব্যাপারটা আমরা ছোটবেলায় শুনেছি, কিন্তু ওই ভূত দেখার মতোই, বা ভূত পেতনি, ব্রহ্মদৈত্য এসব গল্প শুনতাম। তো তখন মনে করতাম নিশিও বোধহয় এক ধরনের ভূতেরই কোনো প্রকারভেদ আর কি। যাই হোক, তো আমাদের বাড়ির এক জেঠিমা থাকতো, তিনি একটু অসুস্থ ছিলেন। তখন তো ছোট ছিলাম, অত বুঝতাম না যে ওনার কি অসুস্থতা। তো সবাই বলতেন উনি অসুস্থ, এটুকুই জানতাম। তো আমাদের বাড়ি ছিল, বাড়ি বলতে পাশের বাড়ি, কিন্তু বাড়ির ছাদ টু ছাদ যাওয়া যেত। এবার ছাদের একটি অংশে পার্টিশন দেওয়া ছিল, যেটা আমাদের বাড়ির ছাদ আর ওটা জেঠিমাদের বাড়ির ছাদ। তো আমরা ওই পার্টিশনে দাঁড়িয়েই অনেক সময় এ বাড়ির লোকের সঙ্গে ও বাড়ির লোকে গল্প গুজব করতাম, আড্ডা মারতাম, যখনই ছাদে ওঠা হতো, এই আর কি। তো একদিন সকালবেলায়, তখনও ঘুম থেকে উঠিনি, স্কুল যাব একটু পরেই বোধহয় ঘুম থেকে উঠতাম, মা ডাকতো।
হঠাৎ দেখছি খুব শোরগোল। ঘুম থেকে উঠে দেখছি কেউ নেই, মা নেই, বাবা নেই। তো কি হয়েছে সবাই দেখছি রাস্তায় বেরিয়ে এসছে যে কিছু একটা তো ঘটেছে। তো কি ঘটেছে না, ওই পাশের বাড়ির জেঠিমা নাকি ঘুমের ঘোরে হেঁটে বেড়ানোর একটা অভ্যেস ছিল। উনি ঘুমন্তই নাকি বিছানা থেকে উঠে যেতেন, হাঁটতেন। তো সেই জন্য অনেকে অ্যালার্ট থাকতো, মানে জেঠু, তার ছেলে, বৌমা, এরকম অনেকে খুব সাবধানে থাকতেন যে কোনো রকম বিপদ যেন না হয়। কারণ পুরনো বাড়ির সিঁড়ি অনেক খাড়াই, কখন হয়তো সিঁড়ির ধারে চলে আসতেন, এইরকম একটা ব্যাপার। তো সেই দিন হয়েছে কি, যেটুকু আমার শোনা, যে উনি নাকি ঘুমের ঘোরে ছাদে উঠে গেছিলেন। এবার ছাদের একদম কার্নিশের ধারে এসে উনি দাঁড়িয়েছিলেন। এই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারত, তো মারাত্মক দুর্ঘটনা, হয়তো তাকে তার জীবনহানির ঘটনা এরকম একটা ঘটে যেতেই পারত। কিন্তু ওই যে রাত্রিরে তার ঘুমের ঘোরে হেঁটে চলার যে অভ্যেস, সেই অভ্যেসটা সবাই জানতো বলে উনি যখন পাশ থেকে উঠে আসেন, আস্তে আস্তে, ওনার পায়ে কোনো শব্দও হতো না, উনি আস্তে আস্তে উঠে যেতেন। তো হঠাৎ জেঠুর খেয়াল হওয়াতে তিনি তাড়াতাড়ি উঠে দেখেন সিঁড়ির দরজা বন্ধ, নিচে নামার সিঁড়ির দরজা বন্ধ, সেখানে নেই, কোথাও নেই। বাথরুমের দরজা বন্ধ, তাহলে উনি কোথায়? হঠাৎ করে তার মনে হয় দেখি ছাদে। উনি সিঁড়ি দিয়ে উঠে দেখেন ছাদের দরজা খোলা, উনি ছাদে একদম কার্নিশে গিয়ে দাঁড়িয়েছেন। উনি যদি ডাকতেন নাম ধরে, তাহলে হয়তো ওনার সম্বিত ফিরতে পারতো, আর সম্বিত ফিরলেই তিনি কিন্তু একদম কার্নিশ থেকে নিচে পড়ে যেতেন, রাস্তায় পড়ে যেতেন। কিন্তু উনি ডাকেননি, উনি সঙ্গে সঙ্গে গিয়ে ওনার চুলের মুঠি ধরে টেনে তাকে ছাদে আনতে পেরেছিলেন। এই ঘটনাটা মানে তখন থেকেই আমাদের মনে একটা দাগ কাটে যে নিশি কি, সত্যি নিশি বলে কিছু আছে, না এটা একটা কোনো রোগ, কোনো অসুখ? তো এটা রহস্যই থেকে গেছে। আমাদের তখন ছোট মনে এটা একটা রহস্যজনক ব্যাপার বলেই আমরা জেনেছিলাম। এখনো হয়তো গ্রামের দিকে এই প্রবাদটা আছে, নিশি ডাকে, কিন্তু সত্যি নিশি ডাকে বলে আমার কোনো ধারণা নেই। আপনারা হয়তো বলতে পারবেন, আপনারাও তো অনেকে গ্রামের দিকে থাকেন, আপনারাও ছোটবেলায় এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা আমি জানি না, আপনারা হয়তো বলতে পারবেন। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আমি এবার পরের চিঠিতে চলে যাচ্ছি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ডক্টর রমলা মুখার্জি, বৈঁচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। মোবাইল নম্বর এখানে উল্লেখ করার কোনো দরকার হয় না, আমি সূচক ভেবে বলতে যাচ্ছিলাম। যাই হোক, রহস্য সন্ধানী মনের খামে। মানুষের মৃত্যুর পর অনেকেই তার ছায়া বা কায়া দেখতে পায়, কিন্তু আমি আমার শাশুড়ি মা যখন বাপের বাড়ি গিয়েছিলেন, তখন তার অনুপস্থিতিতে তাকে আমি আমার শ্বশুরবাড়িতে দেখতে পেয়েছিলাম। এমনকি তার দরজায় কড়া নাড়ার শব্দ এবং বৌমার ডাক শুনে ছুটে গিয়ে দরজা খুলে দেখেছিলাম কেউ নেই। আজও আমার কাছে অবাক বিস্ময় যে ওনার অনুপস্থিতিতে আমি কি করে ওনাকে দেখতে পেলাম, আর কেনই বা ওনার গলার স্বর শুনতে পেলাম। এটি চোখের না মনের ভুল, সেটা আমার কাছে আজও রহস্য। খুব বেশি আন্তরিকতা ও রোজ মায়ের সঙ্গে থাকার জন্য কি এই প্রতিবর্ত ক্রিয়াটি সৃষ্টি করলো মনের খামে, তুমি কি জানো? হৈমন্তিক শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন ডক্টর রমলা মুখার্জি, বৈঁচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি থেকে। এই যে ঘটনাটা রমলাদি বলেছেন, সত্যি কথাই যে তিনি বাড়িতে নেই, কোথাও গেছেন, অথচ যেন মনে হচ্ছে তিনি কড়া নাড়ছেন, বৌমার নাম ধরে ডাকছেন, তার অনুপস্থিতি সত্ত্বেও তার উপস্থিতি যেন বৌমা অনুভব করছে। সত্যি এটা রহস্য। হয়তো বেশি ভালোবাসার টানে মানে ওই যে বৌমা, এখানে রমলা মুখার্জি দিদি,
তিনি হয়তো শাশুড়ি মার অনুপস্থিতিতে ওনাকে মিস করছেন বা ওনাকে ভাবছেন বা চিন্তা করছেন বলেই হয়তো তার মনে 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 হচ্ছে যে তিনি হয়তো তাকে ডাকছেন। সব সময় বাড়িতে থাকলে হয়তো উনি বৌমা বৌমা করতেন, সেই জিনিসটা হয়তো উনি অনুভব করছেন যে উনি আছেন, উনি তো যাননি, উনি আমাকে রোজ যেমন বৌমা বৌমা করে ডাকেন, আজও হয়তো সেই বৌমা বৌমা করে আমাকে ডাকছেন। কারণ উনি তো বেঁচে আছেন, উনি তো মারা যাননি। যে মারা যাবার পর মানুষের একটা অশরীরী আত্মা যেন ঘোরাফেরা করে ঘরে বাইরে, বাড়ির চারিদিকে, যেটা সবাই বলে বা আমরা হয়তো বিশ্বাস করে এসেছি বা বিশ্বাস করানো হয়। কিন্তু এখানে জিনিসটা উল্টো। উনি বেঁচে আছেন, অথচ যেন মনে হচ্ছে উনি তার অনুপস্থিতিতে বাড়িতে যেন তার অস্তিত্ব তিনি অনুভব করছেন। সত্যি এটা রহস্য, তাই না? তাই রহস্য রহস্য জায়গাতেই থাক। বাস্তব নিয়ে যেটুকু আমরা নাড়াচাড়া করি সেটুকুতেই আমরা সন্তুষ্ট থাকি। কিছু রহস্য থাকা ভালো, একটু আলাদা অনুভূতি কাজ করে, আলাদা অভিজ্ঞতা আসে, আলাদা অভিজ্ঞতা নিয়ে আমরা হয়তো সেটাকে নিয়ে একটু ভাবতে পারি। একটু হয়তো এই যে বাচ্চাদের কাছে আমরা ভূতের গল্প শোনাই, ওগুলো না থাকলে তো আমরা সেটা বাচ্চাদেরকে বলতে পারবো না, তাই না? যাই হোক, রহস্য রহস্য জায়গাতেই থাক। চোখের ভুল বা মনের ভুল সেটা নিজেরা অনুভব করতে পারলেই ভালো হয়, যেটা আমার চোখের ভুল বা এটা আমার মনের ভুল। এর পরের চিঠিটি আমি পাঠ করব, যার তিনি হলেন সোমা রায়, গ্রাম পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় মনোমিতা, মনের খামে, আমাদের এই ছোট্ট জীবন কত গল্প, কাহিনী, রহস্য ও রোমাঞ্চে মোড়া। অনেক সময় সেগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। আমার জীবনেও আছে এমন কাহিনী। দিদির স্কুল সংলগ্ন এক ভাড়া বাড়িতে আমিও দিদির সঙ্গে ছিলাম কিছুদিন। একদিন রাত 11টার সময় খাওয়া সেরে দোতলা থেকে নিচতলার কল ঘরে আসি মুখ ধুতে। হঠাৎ আমার কানে এলো যেন এক অশরীরী আত্মা আমার নাম ধরে সমানে ডেকে চলেছে। আমার মনের ভুল ভেবে আমি চুপ করে বারবার সেটি শোনার চেষ্টা করি, কিন্তু প্রতিবারই তা স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে আমার কানে আসে। আমি ভয়ে আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বিকট এক চিৎকারে দোতলায় দৌড় দিই। দিদি, কি হয়েছে প্রশ্নের উত্তরে অনেকক্ষণ মুখ থেকে কথা সরেনি। এ ঘটনা ব্যাখ্যাতীত। সোনালী শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, গ্রাম পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর। সত্যি দেখুন, এই ঘটনাটিকে আপনারা কি বলবেন? ওখানে এই সোমা রায় যিনি, তিনি ছাড়া আর কিন্তু কেউ নেই। হাত ধুতে নেমেছেন, কেউ যেন তার নাম ধরে ডাকছে। তো এটা তো রহস্য, এটা তো সত্যি যে সেখানে কেউ নেই অথচ তার নাম ধরে ডাকছে। হয়তো এটা বাস্তব, তিনি অনুভব করেছেন, তিনি নিজের কানে শুনেছেন। তো এটা রহস্য, নিশ্চয়ই রহস্য হতেই পারে। কেন হতে পারে? কারণ এই ভূত শব্দটা কোথা থেকে এসছে? আমরা বলি পেতনি, আমরা বলি ব্রহ্মদত্তী। তো এগুলো কোথা থেকে এসছে? কালী পুজোর সময় সব ভূত পেতনি দের নাকি দেখা যায়, ঘোরাফেরা করে। তান্ত্রিকরা বলে ভূত আছে, পেতনি আছে। তো ওই যে ভগবানের অস্তিত্ব যারা অনুভব করেছেন তারা বলবেন ভগবান তো আছেন। রামকৃষ্ণ পরমহংস দেব বলুন, মা শারদা বলুন, রামকৃষ্ণ, রামপ্রসাদ, এরা তো ভগবানের অস্তিত্ব অনুভব করেছেন, দেখেছেন। তো তাদের কাছে তো এগুলো রহস্য নয়, তাদের কাছে এগুলো সত্যি। তেমনি কোনো মানুষের অশরীরী আত্মা কেউ যদি দেখেও থাকেন, হয়তো মানুষ মরে যাবার পর যাকে আপনি খুব ভালোবাসতেন তিনি হয়তো বারবার আপনার স্বপ্নে চলে আসছে, আপনি চোখ বুজলেই তাকে দেখতে পাচ্ছেন, বা তার কোনো ঘুমের মধ্যে তাকে আপনি অনুভব করছেন, তাকে দেখতে পাচ্ছেন, তিনি চলা হাঁটা করছেন, আপনার সঙ্গে কথা বলছেন, আপনাকে নাম ধরে ডাকছেন। তো আপনি বলবেন ভূত। কেন না? আপনি সবসময় তার কথা চিন্তা করছেন, ভাবছেন,
হয়তো সেটাই হয়তো ঘুমের ঘোরে আপনার কাছে তিনি যেন সশরীরে এসে আপনাকে দেখা দিচ্ছে। এটাই হয়, মনের ভুল হয় বা চোখের ভুল না। আপনি তো তাকে চাক্ষুষ দেখতে পাচ্ছেন, আপনি তো চোখ বন্ধ করলে তাকে দেখতে পাচ্ছেন, ঘুমের ঘোরে দেখতে পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি চোখ খুললে তাকে কিন্তু দেখতে পাবেন না, তাই তো? মানে সবসময় যাকে নিয়ে আপনি ভাবছেন, চিন্তা করছেন, দেখবেন ঘুমের ঘোরে আপনি সেই জিনিসটাই আপনি দেখতে পান। তাকে আমরা বলি উনি কাল রাতে উনি আমাকে দেখা দিয়েছেন, কাল রাতে স্বপ্নে তাকে আমি দেখেছি। অনেক অনেক মানে ব্যাখ্যাতীত ব্যাপার। যাই হোক, আপনারা এই যে উনি লিখেছেন, এর পরের চিঠিটি আমি যার চিঠি পাঠ করব, তিনি প্রথমেই শুরু করেছিলেন যেখানে ব্যাখ্যা নেই, ধীরেন্দ্রনাথ চৌধুরী। দেখি তার চিঠিতে কি লেখা আছে। বীরভূম জেলার বিখ্যাত মেলা জয়দেব মেলা, প্রকারান্তরে বাউল মেলা, লোক সংস্কৃতির মেলা, ধর্মীয় মেলা, আত্মশুদ্ধির মেলা। পৌষ সংক্রান্তির দিন হয় 3 দিন 500 থেকে 600 আখড়ায় শুধু বাউল গান, কীর্তন আর মৎস্য। কোনো মাসুল বা চাঁদা লাগে না। একটানা 32 বছর যাতায়াত করছি। বছর 20 আগের ঘটনা। তখন এত বাস বা ট্রেন ছিল না বোলপুর যাওয়ার। প্রায় 6 লক্ষ মানুষের ভিড় জমত। মেলা শেষে ধুলট উৎসব সেরে মাকে নিয়ে হুগলি জেলার কোন্নগরের বাড়িতে ফিরছি। প্রচণ্ড শীত, প্রায় 5-6 ডিগ্রির কাছাকাছি ওখানকার তাপমাত্রা তখন। বাসস্ট্যান্ডে এসে দেখি ভিড় উপচে পড়ছে। সারা দিনে মাত্র 5-6টা বাস বোলপুর থেকে জয়দেব যাতায়াত করে। বাস নেই। সবার মনে গভীর চিন্তা, ফিরব কি করে। একটা বাস কিছুক্ষণ পর এখন ভর্তি হয়ে ঢুকলো বোলপুর যাবে বলে। সবাই ঝাঁপিয়ে পড়ল বাসের ওপর। আমি উপায় না দেখে ড্রাইভারের কেবিনে লেপ কম্বল সমেত ভারী লাগেজ টেলে ঢুকিয়ে দিলাম ড্রাইভারের অজান্তে। কিন্তু উঠব কি করে? বাসের দরজার সামনেও যাওয়া যাচ্ছে না। বৃদ্ধা মাকে বললাম, লাগেজ ভেতরে ঢুকে গেছে, যেভাবেই হোক ভেতরে ঢুকতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এক সাধু বাবা আমরা তাঁবু ছেড়ে যাওয়ার সময় তার শিঙ্গা বাজিয়ে অভয় বাণী দিয়েছিল। মা কোনো রকমে নিজেকে বাসের ভেতরে ঢুকিয়ে নিল। আমিও পিছু পিছু ভিতরে ঢুকলাম যাত্রীদের ধাক্কা মেরে মেরে। ভিড়ে ভিড়ে ছয়লাভ বাসের ভেতরটা। কোথাও স্টপেজ নেই। এক্সপ্রেস বাস 1.5 ঘন্টার মধ্যেই বোলপুর পৌঁছে দেবে যাত্রীদের। আমি আর মা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখি যে মাত্র 2খানা বসার সিট খালি পড়ে আছে, অথচ ভেতরে প্রচুর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে ওই সিটে কেউ হয়তো বমি বা মলমূত্র ত্যাগ করেছে, তাই কেউ বসেনি ওখানে। গুটি গুটি পায়ে আমরা 2টো সিটের কাছে গিয়ে দেখি যে পরিষ্কার আছে সিটগুলো। আমরা আচমকা গিয়ে বসে পড়ে বললাম যে আমাদের দুজনের সিট ওটা, বাইরে টয়লেট করছিলাম। সবাই মেনে নিল আপাদ মস্তক মিথ্যে কথাটা। বাস ছুটছে দুরন্ত গতিতে। গ্রাম বাংলা, দুদিকে ধান ক্ষেত, সবুজের সমারোহ, ফুরফুরে হাওয়া বইছে। টিকিট কেটে আমরা চুপচাপ বসে নিদ্রায় ঢলে পড়েছি। বাস এলো বোলপুর। 2 মিনিটের মধ্যে সবাই নেমে গেলাম আমরাও। বাস ড্রাইভার চেঁচাচ্ছে, কেবিনে কার লাগেজ নিয়ে যান, বাস ছাড়বে একটু পরেই। আমরা লাগেজ নেওয়ার সময় ড্রাইভার চেঁচিয়ে উদ্ধত কণ্ঠে বলল, কেবিনে মাল রাখা নিষেধ, কার অনুমতিতে লাগেজ ফেলেছেন? পরক্ষণেই মাকে বিনয়ী হয়ে বলল, মা গো, বাস চালাচ্ছি, আর বারবার কি যেন আমার কানে কাছে এসে বলছে, বিশ্বাস করে লাগেজ ফেলেছে কেউ, যত্ন করে ঠিক জায়গায় নামিয়ে দিবি, চুরি যেন না হয়। আর আমি তাই বাস চালাতে চালাতে পা ঠেকিয়ে দেখছি যে লাগেজটা ঠিক আছে কিনা। নিন, আপনার লাগেজটা ফেরত নিন। আমি আর মা বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখে জল এসে গেল আমাদের। ড্রাইভারকে খুশি হয়ে আমি কিছু বাড়তি টাকা দিলাম। সে নিল না। এই ঘটনার কার্যকারণ সম্পর্ক আজও আমরা কেউ খুঁজে পাইনি। শুধু জানি কেউ আছেন। প্রেরক ধীরেন্দ্রনাথ চৌধুরী, 8 নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, কোন্নগর, জেলা হুগলি, সূচক 712246 থেকে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দিয়েছেন। সত্যি এই ঘটনার পরে কিন্তু বলা যাবে না যে কেউ নেই, আছে।
আমি বোধহয় আজ থেকে বিশ্বাস করলাম যে কেউ তো নিশ্চয়ই আছে। এই যে আপনি লিখেছেন, কেউ আছে, সত্যি কেউ আছে, থাকেন। আমরা দেখবেন কোনো চিন্তার মধ্যে যখন থাকি, তখন যদি সেটা চিন্তা মুক্ত হয়ে যাই, হঠাৎ করে কোনো না কোনোভাবে চিন্তা মুক্ত হয়ে গেলাম, তখন মনে হয় যে কেউ তো আছেন যিনি আমাদেরকে সাহায্য করলেন। তাকে আমরা দেখতে পাইনি, কিন্তু তার আশীর্বাদের হাত। আমরা প্রথমেই আমাদের মনে আসে ঈশ্বরের আশীর্বাদ, তাই না? তো কিংবা দেখবেন কেউ বলছে, তুমি যাও না, কোনো অসুবিধা নেই, সব দেখবে ঠিক হয়ে গেছে। যখন আপনি চিন্তার সঙ্গে সেইখানে যান বা মনে করেন যে কাজটা ঠিকমতো হবে কিনা, তখন যে ব্যক্তি আপনাকে এই কথাটা বলেছিল, দেখবেন প্রথমেই কিন্তু তার কথা মনে হয়। আমরা কিন্তু বলি, দেখলে তো, উনি কিন্তু বলেছিলেন তুমি যাও, ঠিক দেখবে সব ঠিকঠাকভাবে সব কিছু হয়ে গেছে। তো তখন মনে হয় তিনি ছিলেন বলেই তো উনি কথাটা বলেছিলেন, দেখো দেখো মিলে গেল কিন্তু কথাটা। কিন্তু আমরা মনে মনে বলি, ঈশ্বর আছেন, ঈশ্বর তুমি দেখো, আমি যে কাজে যাচ্ছি আজকে, যেন আমার সেই কাজটা সম্পূর্ণতা লাভ করে, তাই না? তো ঈশ্বরের অস্তিত্ব তো আমরা অনুভব করি, তাকে আমরা পুজো করি, নিত্য পুজো করি, তাকে আমরা ডাকি বিপদে আপদে। যখনই বিপদে পড়ি আমরা তার শরণাপন্ন হই। তো কেউ তো আছে যিনি আমাদেরকে সবসময় ওপর থেকে নজর রাখছেন, আমাদেরকে সাহায্য করছেন। আমরা কি করব না করব সেটাও তিনি আমাদেরকে বলে দেন, আমাদেরকে ভাবাতে শেখান, তাই না? এরপরের চিঠি সম্ভবত পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে পাঠিয়েছেন। আমাদের এই বাস্তব জীবনেও প্রতি মুহূর্তে আমরা সম্মুখীন হয়ে থাকি অনেক রহস্য। জীবন মাঝে মাঝে খুব রহস্যময়। আমিও এরকম রহস্য সম্মুখীন হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম তা আমার চোখের ভুল, কিন্তু না, পর মুহূর্তে আমি বুঝতে পারি ঘটনা সত্যি, তা আমার চোখের ভুল নয়। দীঘাতে ঘুরতে গেছিলাম আমি। ছিলাম পুরনো দীঘার এক হোটেলে। সারা দিনের ক্লান্তির পরে সেদিন কোথাও বেড়াইনি। পরের দিন বেড়ানো যাবে এই ভেবে মাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। কিন্তু সেই ঘুম ভেঙে যায় মাঝরাতে। মনে হচ্ছিল আমার সামনে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি সত্যি লাল শাড়ি পরে থাকা এক মহিলা এত রাতে আমার ঘরে। যে কয়দিন ছিলাম মহিলাকে আমি দেখেছি সেই মাঝরাতে। খুব ভয় পেয়েছিলাম আমি, কিন্তু ফিরে আসার দিন জানতে পারি সেই মহিলা সেই হোটেলে আসতো একসময় কিছু খাবারের আশায়। সেই জন্য নাকি কিছু খারাপ মানুষ শত্রুতা করে সেই মহিলাকে মেরে ফেলেছিল। খুব খারাপ লেগেছে সেই কথা শুনে। তাই তাই বলার, যারা খেতে পাচ্ছে না তাদের খেতে দিন কিছু, নিষ্ঠুরভাবে মেরে ফেলবেন না। এই অপরাধ যেন না হয় সমাজ জুড়ে। সবাই মিলে সুখে থাকুন, সবাইকে ভালো রাখুন। চিঠিটি পাঠিয়েছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলোরিয়া থেকে, সরি, বেলোরিয়া, বেলঘড়িয়া নয়, বেলোরিয়া। আমার একটু পড়তে ভুল হয়েছে, যাই হোক ক্ষমা প্রার্থী। তো উনি রহস্য নিয়ে লিখেছেন ঠিক কথাই, আজকের বিষয়ে উনি চিঠি লিখেছেন, কিন্তু এর মধ্যেও একটা মেসেজ আছে, যে মেসেজটা উনি তার লেখার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, যে যে যারা খেতে পাচ্ছে না তাদের খেতে দিন কিছু, নিষ্ঠুরভাবে মেরে ফেলবেন না। এই অপরাধ যেন না হয় সমাজ জুড়ে। আমরা অনেক খাবার নষ্ট করি, ফেলে দিই, কিন্তু যারা খেতে পাচ্ছে না তাদের কথা ভেবে আমার মনে হয় সেই খাবারগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা হয়তো দুমুঠো খেতে পাবে। অনেক সংস্থান আছে যারা দেখবেন বিয়েবাড়িতে তাদের বলা থাকে যে বিয়েবাড়ি হয়ে যাবার পর বা অনুষ্ঠান শেষে যে খাবার বাঁচে, তাদের সেই সংস্থা থেকে এসে সেই বাঁচা খাবারগুলো বা পড়ে থাকা খাবারগুলো তারা নিয়ে যায়। তারা নিয়ে গিয়ে পথে যারা আছে, পথ শিশুদের, যারা পথের ধারে থাকেন, সেই সমস্ত মানুষদের, পথ চলতি বলবো না, যারা পথের ধারে ফুটপাতে পড়ে থাকে তাদেরকে দেয় খেতে। এটা অনেক ভালো উদ্যোগ, এগুলোই করা উচিত, তাই না? তাই এনার মেসেজটি এই
চিঠির মাধ্যমেই কিন্তু উনি এই মেসেজটাও আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এরপরে চিঠিটি পাঠিয়েছেন তপতি বিশ্বাস কর্মকার, বরপেটা রোড, আসাম, জেলা বরপেটা, ডাকঘর ও থানা বরপেটা রোড, সূচক 781315 থেকে। সুদূর আসাম থেকে তপতি বিশ্বাস কর্মকার চিঠি পাঠিয়েছেন আমাদের কাছে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি চিঠি উপহার দেওয়ার জন্য। আমি এবার আপনার চিঠিটি পড়ি। প্রিয় মনের খামের পত্রপাঠ। একদিন ডিসেম্বরের মাঝরাতে জনশূন্য পথ, সম্ভবত অমাবস্যা ছিল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। স্টেশন থেকে ফিরতে রাত হয়েছিল অনেকটা। সঙ্গে আমার একজন বন্ধু। খুব যে ভীতু তা কিন্তু নয়, দুজনেই একা চলার মতো সাহসী। সেই সময় বাড়ি আসার জন্য কোনো রিক্সা বা যানবাহন ছিল না। আমরা হাঁটতে শুরু করলাম গল্প করতে করতে। হঠাৎ মনে হলো ন্যাকা কণ্ঠে কেউ ডাকছে, বাবু আমাকেও একটু নিয়ে যান না। কথাটা দুজনের কানেই এসেছিল হালকাভাবে। পিছন ঘুরে দেখলাম একটা বাচ্চা মেয়ে, পরনে সাদা ফ্রক, সারা শরীর ক্ষত বিক্ষত, করুণ দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকে। যেই কাছে গেলাম মেয়েটি উধাও, আর দেখা নেই তার। ব্যাপারটা আজও অজানা। রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল? আমার এখনো গায়ে কাঁটা দেয়। সত্যিই ব্যাপারটা রহস্য। আপনারা এই চিঠিটি পড়তে পড়তে আমারও গায়ে কাঁটা দিল। যে আপনারা দুজনেই দেখলেন, এ তো নয় যে আপনি একা দেখেছেন, আপনার সঙ্গী যিনি আপনার সঙ্গে ছিলেন তিনি দেখেননি। আপনারা দুজনেই কিন্তু দেখেছেন, দুজনেই তার কথা শুনেছেন, কিন্তু কাছে আসতেই মেয়েটি যেন উধাও। তাহলে ভূত নিশ্চয়ই আছে, অশরীরী আত্মা নিশ্চয়ই আছে, মানতে হয়। তাই সবকিছুকে উপেক্ষা করা বোধহয় ঠিক নয়, তাই না? কিছু জিনিস আছে যেগুলোকে মেনে নিতে হয়, মানতে হয়। মানতে বাধ্য হবেন আপনি, কারণ এই চিঠিটায় তার প্রমাণ। যাই হোক, প্রিয় পত্র বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম, ডাকঘর থানা বরপেটা রোড, সূচক 781315 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। মনের খামে বন্ধু আমার, আমার শ্বশুরবাড়িতে রান্নাঘরের পাশে পুকুরঘাটের ধারে ছিল প্রকাণ্ড এক তেঁতুল গাছ। ওই ঘাট আমরা সকলে প্রয়োজন মতো ব্যবহার করতাম। আমার শাশুড়ি মা অনেকবার আমাদের বলেছিলেন ওই তেঁতুল গাছে এক ব্রহ্মদৈত্যকে অনেকবার সাদা পোশাক পরিহিত হয়ে গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতে দেখেছিল। তবে আমরা কোনোদিন চাক্ষুষ করিনি। সেবার এক কালবৈশাখী ঝড়েই সব লণ্ডভণ্ড হয়ে গেল। 3 দিন বিদ্যুৎ এলো না, ট্যাঙ্কে জল শেষ হয়ে গেল। তাই বাথরুমে জল আনতে আমি ঘাটে গেলাম। নামতে গিয়ে তেঁতুল গাছে চোখ পড়তেই দেখতে পেলাম সাদা পোশাকের সেই ব্রহ্মদত্তকে। ভয় ছুট। পরে ওই গাছ কেটে ফেলার চেষ্টা করেও কাটা যায়নি। অনেক পরে এক যুবক লোকজন নিয়ে গাছটি কেটে নিয়ে যায়। 2 দিন পরেই যুবক মারা যায়। চোখের ভুল মনে হলেও তা থেকে রহস্যের গন্ধ বেরোতে থাকে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল। চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। পরবর্তী চিঠিতে চলে যাই। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন ঝুম্পি সোম, বটব্যাল, কৈখালি, দমদম, উত্তর 24 পরগনা, সূচক 700136 থেকে। বন্ধু মন, সময়টা 2007। অতিবৃষ্টির কারণে সেদিন বর্ধমান থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বর্ধমান লোকাল লিলুয়াতেই ইতি টানল। হাওড়াতে স্টিল এক্সপ্রেসও আলবিদা জানিয়েছে। খড়গপুর পৌঁছে দেখি টাটানগর প্যাসেঞ্জারও টাটা করছে। ব্যাস, পরের ট্রেন রাত্রি 12:30। একদিকে মাওবাদীদের ভয়, অপরদিকে রাত্রিবেলা একা মেয়ে প্ল্যাটফর্মে থাকাটাও নিরাপদ নয়। চারিদিক শুনশান। 2-1 চাদর মুড়ি দিয়ে শুয়ে দুরু দুরু হৃদয়ে হাজার উৎকণ্ঠা বুকে চেপে আমি একা বসে বেঞ্চিতে। সহসা কাউকে এগিয়ে আসতে দেখি আমার আত্মারাম খাঁচা ছাড়া। তবে তিনি হাসি মুখে শুধালেন, নিশ্চয়ই ঝাড়গ্রাম যাবেন। আমিও নিশ্চিন্ত হলাম। পরবর্তী ক্ষেত্রে নির্দিষ্ট ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছতেই আমি নেমে পড়লেও আঙ্কেল গেট ধরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কেউ নিতে আসবেন? হ্যাঁ বাবা, আঙ্কেলকে নেমে পড়ুন, ট্রেন ছেড়ে দেবে তো?
সহসা বাবার ডাকে আমার ঘোর কাটল। বাবা বললেন, ট্রেন সেই কখন ছেড়ে চলে গেছে, আর তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? দেখো না বাবা, আঙ্কেল। আমি চুপ করে গেলাম। ভাবতে লাগলাম আজকের ঘটনাটা রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল। নমস্কারান্তি চিঠিটি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, কৈখালি, দমদম, উত্তর 24 পরগনা, সূচক 700136 থেকে। এতক্ষণ পরে আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, কি যে আনন্দ হচ্ছে। কারোর কোনো কমেন্ট শো করছিল না। তপতি মনোজ কর্মকার অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। নাসিমা বেগম দিদি, ভূতের গল্প অনেক শুনেছি আমার নানার কাছে। এর পরেরটা না আমি ঠিক পড়তে পারছি না। যাই হোক, আমি পরবর্তীতে আবার করব। এখনো অনেকের চিঠি বাকি আছে, আমি সেগুলোতে চলে যাই, রাত হচ্ছে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721649 থেকে। প্রিয় মনের খামে, আমি এক পা ফেললে ও ফেলছিল এক পা। সবসময় একটা নির্দিষ্ট দূরত্বে থাকছিল। অন্ধকার রাত, আকাশ ভর্তি মেঘ, বৃষ্টি পড়ছিল। সেদিন রাতের কলেজ থেকে বাসে করে স্ট্যান্ডে নেমেছি রাত 9টায়। স্ট্যান্ড থেকে বাড়ি 2 কিলোমিটার। বৃষ্টির জন্য সেদিন স্ট্যান্ড ও রাস্তা ফাঁকা। চেনা রাস্তায় টর্চ জ্বালিয়ে এগিয়ে চলেছি। হঠাৎ মনে হলো পেছনে কেউ আসছে। পেছন ফিরে দেখলাম একটা সাদা কাপড়ে ঢাকা মূর্তি। টর্চের আলো ফেলতে কিচ্ছু নেই, কিন্তু অন্ধকারে সে মূর্তি উজ্জ্বল। সারা শরীর ভয় কাঁপছিল। ছুটে পালানোর চেষ্টা করেও পারিনি। তখন রাস্তার পাশে একটা বাড়িতে গিয়ে সব বললাম। সেই বাড়ির অভিভাবক সেদিন আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু মনে প্রশ্ন থেকে গেছে, সেদিনের ঘটনাটা কি রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল? শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721649। আপনারা অনেকেই চিঠি পাঠিয়েছেন, অনেকেই চিঠিতেই এইরকম অভিজ্ঞতার কথা আপনারা জানিয়েছেন। তো নিশ্চিত যে কেউ তো একজন আছেন, মানে ভূত বা অশরীরী আত্মা নিশ্চয়ই আছে বা থাকে, যাদের সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন বা যাদের অস্তিত্ব আপনারা অনুভব করেছেন। তো এই রহস্য শব্দটা তো তাদেরকে ঘিরেই এই রহস্য শব্দটা আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই রহস্য অনেক সময় চোখের ভুল নয়, মনের ভুলও নয়, অনেক সময় সত্যিই থাকে। কিন্তু কাউকে যখন আপনি বলবেন, সে হয়তো বিশ্বাস করবে না, তখন সেটা তার কাছে রহস্য হয়ে যায়। বা আপনি নিজে বুঝে উঠতে পারলেন না যে দেখলেন কি দেখলেন না, তখনই সেটা আপনার কাছে রহস্যজনক হয়ে ওঠে। যাই হোক, এর পরের চিঠি বিমলেন্দু চক্রবর্তী, দিঘির পাড়ে তারাবাতি, বিমলেন্দু চক্রবর্তী। খুব সুন্দর, খুব সুন্দর লিখেছেন। দিঘির পাড়ে তারাবাতি, বিমলেন্দু চক্রবর্তী। সুপ্রিয়, কমলিনী দিদিমাকে শ্মশানে নিয়ে যাবে গ্রামবাসীরা। কৈশোরে আমাকে নিরস্ত করেছিল ভূতু কাকু। কাজিনেরা মিলেছিলাম গ্রামের বাড়িতে। আম কাঁঠালের ছুটি। খুড়তুতো ভাই গদাইয়ের ক্লাসমেট শিলার জন্মদিন। ভুরু কুঁচকে গদাই বলল, ওদের বাড়ি 2 কিলোমিটার দূরে। গদাইয়ের পুরনো সাইকেলটাকে নিয়ে দুপুরের দিকেই রওয়ানা, অভিভাবকদের বাধাকে উল্লঙ্ঘন করে। সাইকেলের স্ট্যান্ডে গদাই, চালাচ্ছি আমি। চৈত্রের ভরা রোদেও বাঁশবন, গাছগাছালির ছায়াঘন পথ, নির্জনতা। রাস্তা ও দিঘির পশ্চিম পারে শ্মশান আর কবরখানা। গদাই বললে, জন্মদিনের অনুষ্ঠান সেরে বেরুব। শিলার মা অমাবস্যার রাত তাই বারণ করলেন, তবুও বেরিয়ে পড়ি। আকাশ থমথমে, ধান ক্ষেত দুপাশে, কাকতারুয়ায় রাত পেঁচা, অন্ধকার চারপাশ। গদাই চালাচ্ছে সাইকেল। দিঘির পশ্চিম পারে আমার চোখে পড়ল থেকে থেকে জ্বলছে তারাবাতি। সাইকেলটাও বসে গেল। ভয় আর শঙ্কা নিয়ে ফিরে দুজনেই ঘেমে একসা। চিঠিটি পাঠিয়েছেন বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি
আসাম, গুয়াহাটি, আসাম থেকে। বেশ, এর পরের চিঠিটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু, আমি যখন আমার গ্রামের বাড়িতে একা থাকতাম তখন একদিন রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু আবারও শুনতে পেলাম। এবার আমি নিশ্চিত হলাম যে কেউ আমাকে ডাকছে। আমি উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু তখনই আবার শুনতে পেলাম, এবার আরো স্পষ্টভাবে। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। আমি দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু তখন আমি শুনতে পাচ্ছিলাম কেউ আমার নাম ডাকছে। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু তখনই দেখলাম আমার সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তখনই আমার ফোন বেজে উঠল। আমি ফোনটা তুলে নিলাম। ওপাশ থেকে আমার বন্ধুর গলা শোনা গেল। কিরে, তুই কোথায়? আমি তোর বাড়িতে এসেছি, কিন্তু তুই নেই। আমি বললাম, আমি বাড়িতেই আছি, তুই চলে আয়। আমার বন্ধু আসার পর আমি তাকে সব কিছু বললাম। সে শুনে হেসে বলল, তোর চোখের ভুল, রহস্য কিছু নেই। কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্যি, নাকি সেই ছায়া মূর্তি দেখাটা সত্যিই আমার চোখের ভুল ছিল। ওই যে বললাম, আপনি হয়তো কিছু দেখেছেন, সেটা আপনার কাছে রহস্যজনক, কিন্তু সেটা যখন আপনি অন্য কাউকে বলবেন, সে তখন আপনার কথাটা বিশ্বাসই করবে না। সেটা ওই আপনার চোখের ভুল বলেই কথাটা এড়িয়ে যাবে বা কথাটা উড়িয়ে দেবে। এটাই হয় স্বাভাবিক। এরপরে চিঠিটি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। সত্যিটা সত্যি বলে জানলে কখনো অবাক হই, আবার কখনো সত্যিটাকে সত্যি বলেই জানতে চাই, সত্যি বলেই মেনে নেব বলে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। যেদিন প্রথম দাদা শুনল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মারা গেছে, সেই মুহূর্তে দাদা অবাক হলো। দাদা যে রাজীব গান্ধীকে অসম্ভব ভালোবাসত। আসলে ওটাও বাস্তব। সত্যিটাকে মনে হয় হয়তো এর মধ্যে কোনো রহস্য আছে। যেদিন আমার বাবা মারা গেল, আমি অবাক হলাম। এবার কি হবে আমাদের? কি করে চলবে আমাদের প্রতিদিন? আসলে সত্যকে সত্য বলে মেনে নিতে হলো। একে মেনে নিলেই ভালো, না নিলে কষ্ট পেতে হবে। তবে মেনে নিলে একটা শক্তি পাওয়া যায়। মন পথ খুঁজে পায় নতুনের ঠিকানায়। বুঝতে পারি সেই অসম্ভবের রহস্য। হয় রহস্য উদ্ঘাটন। আজ এসেছি রহস্য বা নতুন রূপে, অপরূপ সাজে। চিঠিটি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের চিঠি আমি এতক্ষণ ধরে পাঠ করলাম। পরবর্তীতে আরও বোধহয় 4টি চিঠি আছে, আমি একে একে পাঠ করছি। এরপরে চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। সেদিন স্কুল বেরোনোর মুহূর্তে লক্ষ্য করলাম চিলেকোঠা একটা ঘুঘু খড়কুটো নিয়ে বাসা বানিয়ে নিশ্চিন্তে বসে রয়েছে। ভাবলাম স্কুল থেকে ফিরে এসে জায়গাটা ঘিরে দেব, যাতে বেড়ালে কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু স্কুলে যেতে যেতে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছে। 2 দিন পরে ছাদে টবের গাছগুলিতে জল দিতে গিয়ে দেখি একটা বড় সাপ ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে, আর বেড়ালটা অদূরে চুপটি করে শুয়ে রয়েছে। তৎক্ষণাৎ মনে পড়ল ঘুঘুর কথা। খেয়াল করে দেখলাম ঘুঘুর বাসায় 2টো বাচ্চা চিঁচি করে ডাকতেই মা ঘুঘু উড়ে এসে ঠোঁটে ঠোঁট দিয়ে আদর করতে শুরু করলো। তাই বুঝে উঠতে পারলাম না কখন কে কাকে রক্ষা করে, আহারই বা দেয় কে, আর জীবনই বা দেয় কে। আমরা শুধু মহাজ্ঞানী সাজি, তাই না বন্ধু? চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। এর পরে চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29-2, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা
36 থেকে। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। সেদিন ছিল আমার গানের ফাইনাল ইয়ারের পরীক্ষা। পরীক্ষার সিট পড়েছিল আমাদের বীরভূমেরই সাঁইথিয়ায়, মানে সাঁইথিয়া স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে একটি স্কুলে। আমাকে ট্রেনেই যেতে হবে। স্টেশনের কাছেই থাকে শান্তা, কিন্তু আমার বাড়ি থেকে বেশ খানিকটা পায়ে হেঁটে একটা বাঁশ বন পেরিয়ে তবে স্টেশন যেতে হতো। ওই দিন ভোর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। চারিদিকে অন্ধকার হয়ে আছে, যেন সন্ধ্যা নেমেছে। সকাল 11টার সময় আমি আর শান্তা ট্রেনে করে তারপরে এক হাঁটু জল ভেঙে সাঁইথিয়ায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছলাম। পরীক্ষা শেষ হতে হতে প্রায় 4টে বাজলো। রাস্তার হাঁটু জল ততক্ষণে কোমর জলে পৌঁছেছে। আমার বাড়ির দিকে কেউ যাবে না, শুধু শান্তা যাবে, তাও স্টেশন পর্যন্ত। আকাশের আলো খুব কমে এসেছে, রাস্তায় লোক নেই। দুজনে একটা ছাতায় প্রায় ভিজতে ভিজতে এগোলাম। ট্রেন থেকে নেমে স্টেশনের কাছে শান্তা তার বাড়ি চলে গেল। আমিও বাড়ির দিকে চললাম। বাঁশবনের কাছাকাছি আসতে আরো বেশি অন্ধকার মনে হতে লাগলো। গ্রামের রাস্তা, ইলেকট্রিক আলো নেই, বৃষ্টিতে লোকজনও নেই, জোরে হাওয়া বইছে। হঠাৎ মনে হলো কি আমার চুল ধরে টানছে। প্রথমে থমকে গেলেও পরে দেখি ছাতার সঙ্গে আমার লম্বা বেনি কেমন যেন বিশ্রীভাবে জড়িয়ে গেছে। সেটা ছাড়াতে গিয়ে ছাতা উড়ে গেল। আরো কিছুটা এগোতেই চারিদিকে কেমন যেন ফিসফিসানির শব্দ, শীষের শব্দ। ভয় পেলাম না, কারণ আমি জানি ঝড়ে বাঁশবন থেকে এমন আওয়াজ আসে। কিন্তু হঠাৎ আমার কানের কাছে কে যেন খুব জোরে শীষ দিল। মাথাটা ঝনঝন করে উঠল। সামলে নিতে না নিতেই পিছন থেকে আমার শাড়ির আঁচল কেউ টেনে ধরল। এবার ভীষণ ভয় পেলাম। কোনো খারাপ লোকের পাল্লায় পড়লাম না তো? কিছুক্ষণ বাদে ভয় ভয় পিছন ফিরে দেখি একটা শুকনো গাছের ডালে আঁচলটা জড়িয়ে গেছে। কিন্তু এরকম শুকনো ডাল তো এখানে থাকার কথা নয়। হাওয়ায় উড়ে এসেছে এত বড় ডাল। হবে হয়তো। আমি জোরে পা চালালাম। মনে মনে ভাবছি রাস্তায় 2-1 জন থাকলে ভালো হতো। ওমা, সামনে তাকিয়ে দেখি দূর দিয়ে কে একজন টোকা মাথায় যাচ্ছে। মনে সাহস এলো ওনার কাছাকাছি যাওয়ার জন্য। তাড়াতাড়ি চলতে লাগলাম। হঠাৎ পায়ে কাঁটা ফুটলো। নিচু হয়ে কাঁটা বার করে সামনে তাকাতেই দেখি কেউ নেই, বরং পিছনে কে যেন আছে অনুভব করলাম। প্রাণপণে দৌড়তে দৌড়তে বাঁশবন পেরিয়ে পুতুল মাসির বাড়ির সামনে গিয়ে পড়ে গেলাম। সেদিন পুতুল মাসি আমার জ্ঞান ফিরিয়ে বাড়ি দিয়ে গেছিল। মনের খামে জানি না সেই দিনে আসল কি ঘটেছিল, কোনো ভৌতিক রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল। তবে সেদিনের কথা লিখতে লিখতে আজও গাটা ছমছম করে উঠল। সত্যিই গাটা ছমছম করে উঠল। আমারও গাটা ছমছম করে উঠল যে এতক্ষণ এত কথা বললাম যে ভূত বলে কিছু নেই, পেতনি নেই, শাকচুন্নি নেই, ব্রহ্মদূতী নেই। কিন্তু এই যে আপনারা লিখছেন না, এই লেখাতে কিন্তু আমার আরো মানে সত্যি করে বিশ্বাস জন্মে গেল যে সত্যি বোধহয় ভূত বলে কিছু আছে। আপনারা অনেকেই অনেক কিছু দেখেছেন, নিজের চোখে দেখেছেন, অনুভব করেছেন। তাহলে কি করে অস্বীকার করে বলুন? এতগুলো চিঠি পাঠ করার পর কি আর বলা যায় যে ভূত বলে কিছু নেই বা রহস্য বলে কিছু নেই? আছে তো নিশ্চয়ই। রহস্য আবার অনেক কিছুই হয়। কোনো খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করতেই তো হয়, তার জন্য গোয়েন্দা থাকে, তাই না? কি করে হলো সেটা ঠিকমতো সলিউশন বা ঠিকমতো তদন্ত করতে গিয়েই তো আসল খুনিকে বার করা যায়। তাকেই তো বলে রহস্য উদ্ঘাটন, তাই না? তাই রহস্য আছে নিশ্চয়ই, তারও সমাধান আছে। কিন্তু আপনাদের চিঠিতে যে রহস্যর গন্ধ আমি পেলাম, সেই রহস্য একটু অন্য রহস্য। অশরীরী, এই দেখুন, বলতে বলতেই চিঠি এসে গেছে। অশরীরী চিঠিটি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। রাত 2টো। ইলেকশন ডিউটি সেরে ফিরছিলাম। ফিসফিসানি বৃষ্টির তোয়াক্কা না করে অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম। একই রাস্তাতে জায়গায় জায়গায় জল জমেছিল, সঙ্গে বিদ্যুৎহীন গোটা শহর। বেশ খানিকটা রাস্তা সাইকেলে ব্যালেন্সের খেলা খেলতে খেলতে আমার বাড়ির সামনে পৌঁছে দেখি রাস্তার কোণে থাকা একটা টিউবওয়েলের গা ঘেঁষে একটা বউ দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা। এত রাতে ফিসফিসানি বৃষ্টির মধ্যে বউটা কে? মুহূর্তে অশরীরীদের কথা ভেবে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। পা দুটো সামনের দিকে এগোতে চাইছে না। আমার বাড়ির সামনেই যে টিউবওয়েলটা, শেষ পর্যন্ত যা হয় হবে বলে মনের সমস্ত শক্তি একত্রীভূত করে এগোতে লাগলাম। ওমা, ভূত কোথায়? আসলে বিদ্যুতের আলো কলা গাছের উপর পড়ে এমনটা হয়েছে।
এবার নিজেই নিজেকে দুষলাম, ভূত বলে কি কিছু হয় নাকি? যাক, এতক্ষণে একজন লিখেছেন যে ভূত বলে কি কিছু হয় নাকি। ওই ভূত যাকে মনে করেছিলাম সে আসলে কলা গাছের ওপর বিদ্যুতের আলো পড়েছে বলে মনে হচ্ছে। এতক্ষণে একজন সমাধান দিয়েছেন। রহস্য উদ্ঘাটন এতক্ষণে একজন করেছেন যে ভূত বলে কিছু হয় নাকি, কিছু হয় না, মনের ভুল। ভয় মনের মধ্যে থাকলে আমরা অনেক কিছু ভেবে উঠি আর কি। সেই সময় যে অন্ধকার রাস্তায় একা যাচ্ছেন, মনে হবে আপনার সঙ্গে ভূত আছে, একটু শব্দ হলো খুট করে, আপনি কিছু দেখতে পেলেন না, মনে হলো ওই ঝোপের ধারে কেউ আছে, নয় কোনো জন্তু জানোয়ার, না হলে ভূত, নাহলে চোর ডাকাত ছিনতাইবাজ, এইসব কিছু তো আপনার মনের মধ্যে একটা হবে। দেখবেন আপনি যখন অন্ধকারে রাস্তায় একা চলেন, আপনার মানে চলার পায়ে স্টেপগুলো অনেক তাড়াতাড়ি পড়ে, আপনি অনেক দ্রুত হাঁটেন, কিন্তু আপনার সঙ্গে যদি কেউ থাকে না, আপনি গল্প করতে করতে ওই রাস্তাটাই পার করে দিয়েছেন কখন আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন আপনি একা হাঁটবেন তখন দেখবেন আপনার মনে হবে কতক্ষণে আমি তাড়াতাড়ি এই জায়গাটা থেকে যেন পার করতে পারি, এই জায়গাটা থেকে আমি বেরোতে পারি। স্বাভাবিক, সবাইকারই হয়, আমারও হয়। যাই হোক, এরপরে আমি আজকে শেষ চিঠি জাহানারা রহমান, গামা গার্ডেন, 1236 মাদুর দাহ, কলকাতা 107 থেকে পাঠিয়েছেন। রেডিওর ওপারে শহরের এক কোণে একা থাকেন 72 বছরের মনোরমা দেবী। স্বামী সন্তান দূরে, তাই তার সঙ্গী শুধু পুরনো রেডিও, স্বামীর শেষ উপহার। রোজ সকালে রেডিও খুললেই রবীন্দ্রসঙ্গীত তাঁকে ফিরিয়ে নিয়ে যায় স্মৃতির জগতে। একদিন রেডিও হঠাৎ নীরব হয়ে গেল, মনোরমার মন ভেঙে যায়। পরদিন তিনি গলির ইলেকট্রনিক্স দোকানে যান। তরুণ মেকানিক বিভাস রেডিও দেখে অবাক হলেও তার কষ্ট বুঝে ঠিক করার চেষ্টা করে। রাতভর পরিশ্রমে সে রেডিওকে ফিরিয়ে আনে। তারপর থেকে বিভাস প্রায়ই মনোরমার কাছে আসে, দুজনে মিলে গান শোনে, কথা বলে। রেডিও মেরামত হতে হতে জোড়া লাগে দুটো একাকী হৃদয়ের সম্পর্ক। এখানে এখানে মনে হয় কোনো রহস্যের সন্ধান আমি পাইনি, কিন্তু ওই যে একাকিত্ব থাকা, স্বামী সন্তান দূরে, তাই তার সঙ্গী শুধু পুরনো রেডিও, এই রেডিওটাকে আঁকড়ে ধরে তিনি বাঁচার ঘ্রাণ পান, বেঁচে থাকার ঘ্রাণ পান। তো এই রেডিওটি যখন খারাপ হয়ে যায় তখন এই বিভাস ছেলেটি, তার রেডিওটি বা বিভাস ছেলেটি তার একাকিত্বটাকে উপলব্ধি করেছিল। উপলব্ধি করার সাথে সাথেই সেই রেডিওটাকে সারিয়ে নিয়ে এসে দুজনে মিলে তার একাকিত্বটাকে আরো কি বলবো, একাকিত্বটা তিনি যাতে উপলব্ধি করতে না পারেন সেই জন্য একসঙ্গে বসে রেডিও শুনতে লাগলো। এটা একটা অন্যরকম পাওয়া, এখানে রহস্যের কোনো গন্ধ নেই, একটা অন্যরকম পাওয়া যে একাকিত্বটা, তিনি এতদিন একা থাকতেন, এখন সঙ্গে বিভাস বলে ছেলেটি তাকে একটু হলেও কিছুক্ষণের জন্য তার সঙ্গী হয়, একসঙ্গে বসে রেডিও শোনেন, সেই একাকিত্বটাকে উপলব্ধি করতে পেরেছিল। যাই হোক, আজকের সমস্ত চিঠি আশা করি আমার কাছে যে সমস্ত চিঠিগুলো পৌঁছেছিল আমি সবাইকার চিঠি পাঠ করলাম। এরপরে আমি শেষ করব আমার একটি ছোট্ট অনুগল্প দিয়ে, এই রহস্যকে নিয়েই, আজকের বিষয়কে নিয়েই আজকের আমার অনুষ্ঠান এই গল্পটি দিয়ে শেষ করব। আমার গল্পের শিরোনাম হচ্ছে নিঃশব্দ। ও নতুন বৌদি, একটা গান করো প্লিজ। দাদা ভাই একা একা তোমার গান শুনবে, ও হবে না, আমাদেরও শোনাও। এক ঝাঁক ননদ দেওরদের আবদারে লজ্জা রাঙারাই গান ধরে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, জমে ওঠে আসর। এবাড়ির বহুদিনের নিয়ম, কাল রাত্রির দিন সন্ধ্যাবেলা গানের আসর বসবেই মিত্তির বাড়িতে। নতুন বউ গানে গল্পে নিজের করে চিনে নেবে বাড়ির লোকজন, আত্মীয়দের। বাড়ির সকলে তো গান বাজনা নিয়ে মেতে থাকেই, নতুন বউয়ের গান জানাটা এবাড়ির মানুষদের বড় আনন্দ দেয়। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে রাই। আজ রাই তার বড় জার সাথে শুয়েছে। সারাদিনের ক্লান্তিতে দিদিভাই শুতে না শুতেই ঘুমিয়ে কাদা,
কিন্তু রায়ের চোখে ঘুম নেই। এত সুখ, এত আদর ও যে মা মরা মেয়েটার কপালে ছিল, তা ভাবতেই দু চোখে জোয়ার নেমেছে। মাকে হারিয়ে মাকে হারিয়ে ওর অবহেলায় বড় হওয়া, ভালো খাওয়া, ভালো জামা কাপড় পরাটুকুই যখন বিলাসিতা, সেখানে গান শেখার স্বপ্ন দেখার সামিল। তবুও যখন খুড়তুতো বোনেরা গান শিখত, সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো নিঃশব্দে আর আত্মস্থ করত ভেসে আসা সুর ও বাণী। এভাবেই চলত তার সুরের পূজা। আজ প্রথমবার সে গান গাইতে পেল। তার মনে মনে কৃতজ্ঞতা জানালো এ বাড়ির সকলকে। কাঁধে কার যেন স্পর্শ পেয়ে ঘুরে দেখে বড় জা উঠে বসেছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাছে টেনে নিয়ে যখন জিজ্ঞেস করলো, কিরে কাঁদছিস কেন, ঘুমাবি না? আর বাঁধ মানল না। দিদি ভাইয়ের বুকে লুটিয়ে পড়ে বলতে থাকলো ফেলে আসা দিনের না পাওয়ার কথা। কখন যে ঘুমিয়ে পড়েছে রাই এভাবেই, তার খেয়াল নেই। সকাল হলো দিদি ভাইয়ের ডাকে। ধরফরিয়ে উঠে বসে দেখে সামনে রাখা একটা নতুন হারমোনিয়াম। আরে আরে, এটা কি রহস্য নাকি সত্যিই আমার চোখের ভুল? অবাক হয়ে কিছুটা অস্বস্তিতেই এদিক ওদিক তাকিয়ে নিয়ে রাই বলে, কার এটা? দিদিভাই বলে, এটা আমার বাবার দেওয়া উপহার। গান ভালোবাসতাম, তাই এনেছিলাম এ বাড়িতে। কিন্তু গত বছর থাইরয়েড অপারেশনের পর থেকে আমার গান গাওয়া চিরতরে বন্ধ হয়ে গেছে। এটা তুই রাখ, নতুন করে শুরু কর। আজ থেকে নিঃশব্দে অনুভব করি তোকে। মনে মনে রায় প্রণাম জানাই দেবী সরস্বতীকে, এমনি করে তার নিঃশব্দ পূজা সুরে ভরিয়ে তোলার জন্য। একটা অন্য রকমের গল্প আপনাদেরকে উপহার দিলাম। সবাই ভূত অলৌকিক কিছু নিয়ে লিখেছিল, কিন্তু আমি একটু এসবের থেকে বাইরে বেরিয়েই একটা গল্প লিখেছিলাম ছোট্ট করে, সেটাই আপনাদের সামনে পরিবেশন করলাম। যাই হোক, আজকের এই অনুষ্ঠান আপনাদের সকলের উপস্থিতিতে খুব ভালো লাগলো। খুব ভালো একটি অনুষ্ঠান হলো। কিন্তু একটা কথা, এই যে মানে সন্ধে থেকে এই যে অশরীরী আত্মা, ভূত পেতনি সবকিছুর আলোচনা হলো, দেখবেন রাতে শুতে গিয়ে যেন ঘুমের ঘোরে ভূতের স্বপ্ন দেখবেন না, বা ঘুমের ঘোরে যেন হেঁটে ছাদে চলে যাবেন না, ঠিক আছে? কারণ আজকে সারা সন্ধেটা কিন্তু ভূতেদের নিয়েই কাটালাম আমরা। রহস্য উন্মোচন হলো না রহস্য উদ্ঘাটন হলো বা রহস্য সমাধান হলো, সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু যাই হোক, আজকে ভূতেদেরকে নিয়েই আমরা সন্ধেটা কাটলাম, রহস্যকে নিয়েই কাটালাম। তাই কেউ যেন ঘুমের ঘোরে ছাদে চলে যাবেন না বা ভূতের স্বপ্ন দেখবেন না। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। পরবর্তীতে আবার নিশ্চয়ই দেখা হবে। শুভরাত্রি। সামনেই নতুন বছর। এবছরের সমস্ত গ্লানি ক্লান্তি ভুলে, সব কিছু বিবাদ জড়তা বিদ্বেষ সব কিছু ভুলে আবার আমরা একত্রিত হব একটি নতুন বছরে। সেই নতুন বছর সবাইকার কাছে শুভ হোক, এই আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। নমস্কার।